আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১৯। মিসেস সাক্ষ্য এহসান, আমার পিছনে এত গোয়েন্দাগিরি কেন বলুন তো? ভালো টালো বাসেন নাকি? দিতি মুহূর্তেই ঘাড় বাঁকাল। একটু পরই সাজাতে আসবে তাকে। তার আগেই কথাকে কল করে জিজ্ঞেস করছিল কনার লেহেঙ্গা এই সেই নিয়ে। তার মিনিট কয়েক পরেই স্বাক্ষর এমন স্বর শুনে হকচকাল সে। ভ্রু কুঁচকে বলল, আপনাকে ভালো টালো বাসার মতো আছেটা কি? আশ্চর্য! সাক্ষ্য হেসে ফেল কেমন করে। দিতির দিকে চেয়ে চোখ নাচিয়ে বলল, ভালো টালো বাসার জন্য কি থাকতে হয় ম্যাম? অনেক কিছু। আপনার মাঝে তার কিছুই নেই স্যার। শিওর? দিতি চাইল। সাক্ষ্য ততক্ষণে একটু একটু করে এগিয়ে দিতির একদম সামনেই দাঁড়াল। একটুখানিক দূরত্ব রেখে দুই হাত রাখল দিতির দুই পাশ দিয়ে দেওয়ালে। অতঃপর দিতির চোখে চোখ রেখেই ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, শিওর কিছু নেই? দিতির চোখের ভাষা এবার নড়বড়ে ঠেকল। স্বাক্ষর হাসিটা বরাবরই দুর্বোধ্য। এই ঠোঁটে এলিয়ে হাসাটা দিতির সহ্য হয় না, অথচ এই লোক সারাক্ষণই এমনই হাসে। ফোঁস করে শ্বাস ফেলে সে উত্তরে বলল, শিওর নেই। তাকান। আমার চোখের দিকে তাকিয়ে দেখুন মিসেস এহসান উ। দিতি তাকিয়ে দেখল। একমুঠো মুগ্ধতা আর আনন্দময় চাহানিটা পরখ করে সে বলে উঠল, তাকালাম। বাট নাথিং ইজ ভিজিবল মিস্টার সাক্ষ্য এহসান। সাক্ষ্য বাঁকা হাসল এবারে। আচমকায় একদম কাছাকাছি এসে টেনে ধরল দিতির কোমর। অতঃপর একটুখানি ঝুঁকে দিতির কানের সামনে মুখ রেখেই ফিসফিস করে বলল, ইউ আর রং মিসেস সাক্ষ্য এহসান। দেয়ার ওয়াজ এ স্মল ফলিং সিচুয়েশন। এ লিটল ইমোশন, এ লিটল ফেসিনেশন অ্যান্ড রেপিড হার্টবিট অলসো অল সিম্পটমস অফ। দিতি স্বাক্ষর চোখেই তাকাতে চাইল বোধহয় এবারে। অল সিম্পটমস অফ বলল না কেন? অথচ না বললেও দিতির আনন্দ হল। খুশিতে হৃদস্পন্দন বাড়ল। মনে হল যেন কতগুলো প্রজাপতি তার মনের ভেতর উড়ৌড়ি করছে। দিতি ওভাবেই দাঁড়াল। নিজের খুঁজ কাছাকাছি স্বাক্ষর উপস্থিতি টের পেয়েও স্বাভাবিক থেকে প্রশ্ন ছুড়ল, অল সিম্পটমস অফ? বুঝে নিন। বুঝব না। বাক্য শেষ করুন। বাক্য সম্পূর্ণ করার দায়িত্ব আমার। তবে মুখে বলা পসিবল নয় মিসেস। ফিল করাব আপনাকে। একটু একটু করে ফিল করবেন আপনি। দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট সাক্ষ্য এহসান ইজ এ গুড হাজব্যান্ড। ওভার কনফিডেন্স ভালো না মিস্টার উ। ওকে দেন প্রুভ মি রং। আপনি সমস্তিটাই রং। এটা প্রুভ করার কিছু নাই, বুঝেছেন? এই দেখি সাপ, এই দেখি প্রজাপতি। পুরোই গিরগিটি আপনি গে। উফ! সাপই আমি। শুধু আপনার গায়ের সুবাসটা পেলে একটু প্রজাপতির মতো উড়ে এসে কাছাকাছি আসতে ইচ্ছে করে। সুবাসটা আজকাল মাথা বড্ড এলোমেলো করে দিচ্ছে বুঝলেন, ওয়ার্ন করুন তাকে। নয়তো এত অল্প বয়সে আমি পাগল টাগল হলে বু পালাবে গু। কথাগুলো বলতে বলতেই সাক্ষ্য নিজের ঠোঁটজোড়া আলতো করে ছোয়াল দিতির ঘাড়ে। সফেদ মসৃণ ত্বকটায় বার কয়েক ঠোঁট ছুঁয়ে ফের শুধাল, অবশ্য আপনি না পালালে আমার পাগল টাগল হতেও সমস্যা নেই ম্যাম। দুই পাগলে না হয় সংসার করব। কি বলুন? দিতি বোধহয় উষ্ণ নিঃশ্বাস এবং কোমল স্পর্শে নাজেহাল হচ্ছিল। এই স্বাক্ষর হুটহাট চেঞ্জ হওয়ার লক্ষণই টের পায় না সে। এমন কেন এ লোক? এমন কেন? এসব ভাবতেই ভাবতেই গুটিয়ে যাওয়া মেয়েটা হুট করে দুই পাগল শব্দটা নিতে পারল না। বলল, দুই পাগল? দুই পাগল বলতে? আপনি নিজেই পাগল। আমি নই গু। সাক্ষ্য হেসে ফেলে নিঃশব্দে। শেষ মুহূর্তে গা একটা চুমু একে সরে গেল আচমকাই। ওয়াশরুমের দিকে যেতে যেতেই বলে গেল, আপনি ম্যাম পাগলি। সাক্ষ্য এহসানের জন্য হওয়া সত্যিকারের পাগল। অস্বীকার করবেন না প্লিজ গু। দিতি ফোঁস করে শ্বাস ফেলে। শুধু সে পাগল? সাক্ষ্য বুঝি পাগল নয়? এ লোক তো গুপ্ত পাগল। হুটহাট করে ভদ্র সাজে, হুটহাটর করে পাগল সাজে। ভাবে যে মানুষ কিছুই বুঝে না। দিতি এত পাগল নাকি হু? এই যে আজ স্বীকার করতে করতেও করল না, এটাও তো চালাকি করল। দিতি কি বুঝে না? দিতি সাজানোর লোক আসার পূর্বে স্বাক্ষর আলমারিতে নিজের সব কাপড় তুলে রাখছিল। একে একে সমস্ত কাপড় তুলে রেখে আলমারির অর্ধেকটা দখল নেওয়ার পর সে ড্রয়ারের দিকে চাইল। দুটো ড্রয়ার।
কোনটা সে নিবে বুঝে না উঠে একটা চাবি দিয়ে খুলেই টেনে ধরল। মুহূর্তেই ড্রয়ারটায় স্বাক্ষর গুরুত্বপূর্ণ কাগজপত্র জিনিসসহ দেখা মিল নিজের একটা নুপুরেরও। একদম উপরে থাকাতে প্রথমে ওটাই চোখে পড়ল। প্রায় ৬ বছর আগের হারানোর নুপুর। ৬ বছর কম সময়। যখন সে মাধ্যমিক দিচ্ছিল তখনকার তার আব্বুর গিফট করা নুপুর ছিল। একটা হারিয়ে যাওয়াতে কত মন খারাপ করেছিল সেবার দিতি। অথচ নুপুরটা স্বাক্ষর ড্রয়ারে। নাকি ওটা দিতির নয়, হুবহু দেখতে শুধু। এইটুকু ভেবেই নুপুরটা নিতেই দেখা মিল ভাঙ্গা দুয়েকটা কাচের চুড়িরও। আশ্চর্য, কাচের চুড়িও কেউ ড্রয়ারে রাখে? কিন্তু এগুলো কারই বা? দিতি জানে না। কাচের চুড়ি হুবহু একই রকম কতজনের কাছেই থাকে। নতুন কি? কিন্তু শেষ অবধি যা দেখল তা কানের দুল। সাধারণ দুলই। তবে এই একই রকম দুলটাও দিতির কাছে ছিল। দুটো জিনিস কাকতলীয় হবে না নিশ্চয়। দিতি ফোঁস করে শ্বাস ফেল। এই লোক দেখি প্রচুর ধূর্ত মানুষ। তার জিনিসপত্র চুরি করে ড্রয়ারে রেখে দিয়েছে অথচ এতগুলো দিন তাকে পাত্তাই দিত না। তাকে এমনভাবে গণ্য করত যেন সে কিছুই না, কেউই না। দিতি মুখচোখ থমথমে করেই বসল। সাক্ষ্য আসা অবধি অপেক্ষা করল। অতঃপর যখন আসাল ঠিক তখনই চুড়ি, নুপুর আর একটা খুচরো কানের দুল হাতে নিয়ে দেখাল সাক্ষ্যকে। ভ্রু বাঁকিয়ে বলল, পাগলকে অ্যাকচুয়ালি আমি না আপনি? কোনোভাবে দিতিকা তাসনিমের জন্য আপনি আগে থেকেই পাগল টাগল হয়ে আছেন কি? থাকলে জলদি বলেন। চিকিৎসা করাতে হবে তো। চিকিৎসা? আমার চিকিৎসা আমি নিজে নিয়ে নিতে পারব দিতি। কিভাবে? সিক্রেট। দিতি এবারে ভ্রু বাঁকিয়েই তাকাল সাক্ষ্যর দিকে। বলল, তার মানে এগুলো আমারই? আপনি তো দেখি চোর। কোনোকালে আমার হারানো নুপুর, চুড়ি, কানের দুল সব আপনার ড্রয়ারেই পেলাম। এত গুপ্তস্থানে রাখার কারণটা কি? সাক্ষ্য মনে মনে হাসল। আওড়াল, দিতিকা তাসনিমকেই তো এতকাল গুপ্তস্থানে রেখেছি। তো তার জিনিসপত্র গুপ্তস্থানে রাখব না? কিন্তু মুখে বলল, যাকে এমনিতেই ৩ কবুলে চুরি করে নিয়েছি তার সমস্ত কিছুই চুরি করা জায়েজ ম্যাডাম। চুরি, নুপুর, কানের দুল আর কি এমন চুরি হল গো? এইটুকু বলতে বলতেই সাক্ষ্য নিজের পোশাক নীল বেরিয়ে যেতে যেতেই ফের ঘাড় বাঁকিয়ে আরেক নজর চাইল। ফের মুখে হাসি ঝুলিয়ে চলে গেল নিজের মতো করেই। দিতির সাজসজ্জাটা আজ শুভ্রময়। শুভ্র রঙা সাজে তার থেকে চোখ সরানো যাচ্ছিল না যেন। দিতি কনে হিসেবে খুব এতটা ভারী সাজ নেয়নি, তবুও হোয়াইট কালারের মধ্যে স্টোনের সূক্ষ্ম কাজ করা শাড়িটায় দিতিকে দেখাচ্ছিল মুগ্ধময়। সাক্ষ্য আড়াল হতেই দেখছিল। ঘুরে ফিরে বার কয়েক নিজের বুকে দেখে পর মুহূর্তেই ঈর্ষান্বিত হল। সবাই ড্যাব ড্যাব করে দেখছে দিতিকে, ছবি তুলছে, কখনো বা বিস্তর আলাপও জুড়ে দিয়েছে। অথচ সাক্ষ্যর সাথে দিতির এর মধ্যে কথাই হল না। সাক্ষ্য গম্ভীর থমথমে মুখ করেই নিজের কালো রাঙা ব্লেজারটা ঠিক করে অতিথিদের মধ্যে কয়েকজনের সাথে সৌজন্যতাময় সাক্ষাৎ ব্যস্ত হল। ঠিক তারপর মুহূর্তে চোখ ঘুরিয়ে ফিরে আসতে নিতেই দেখা গেল দিতি হেসে হেসেই কথা বলছে একটা ছেলের সাথে। ছেলেটা জিহাদ। দিতি এবং সাক্ষ্যর মায়ের কাছের এক বান্ধবীর ছেলে। সে হিসেবে দিতি এবং সাক্ষ্য দুইজনই চেনে জিহাদকে। সাক্ষ্য যখন পা এগিয়ে সামনে গিয়ে দাঁড়াল তখনও দিতি একইভাবেই কথা বলল। হাসিটা সাক্ষ্যর কাছে এমন ঠেকছিল যেন দিতির মুখ থেকে হাসি সরছেই না। প্রায় কয়েক মিনিট এইসব সহনীয় সাক্ষ্য গলা ঝাড়ল। এক চাপা ঈর্ষা নিজের মাঝে চেপে রেখে হেসে হাত মিলাল জিহাদের সাথে। অতঃপর সৌজন্যতার খাতিরেই হাসি মুখে ঝুলিয়ে বলে উঠল, এক্সকিউজ মি, আমার ওয়াইফকে এখন নিয়ে যেতে পারি? যদি কথা বলা শেষ হয়ে থাকে। জিহাদ বোধহয় প্রথমেই চাপা গম্ভীর সাক্ষ্যর এমন বাক্য শুনে বিস্মিত হল। চোখজোড়া গোল গোল করে সে সাক্ষ্যর দিকে চাইল। সত্যি? সাক্ষ্য এটা? বাহ বাহ। বুকে নিয়ে তার মুখে কথা শুনে প্রথম দফায় বিস্মিত হলেও পরের দফায় হাসল জিহাদ। বলল, অফকোর্স অফকোর্স, নিয়ে যাও। সাক্ষ্য মাথা নাড়াল। দিতির হাতটা ধরে পিছু পিছু আসতে বলল ফটোগ্রাফির জন্য। কণ্ঠটা যেন সোনাল গম্ভীর টানটান। দিতি চাইল। সাক্ষ্যর পিছু পিছু যেতে যেতে হেসে বলল, আর ইনু জেলাস সাক্ষ্য এহসান? সাক্ষ্য উত্তর করল না। তবে ফিরে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, হোয়াইট কালারের শাড়ি কি জেনে শুনেই চুজ করেছিলেন?
দিতি এবার ভ্রু বাঁকাল। যেতে যেতে প্রশ্ন ছুড়ল। কি জেনে শুনে চুজ করেছি? এই যে হোয়াইট কালারটায় অদিতি আন্টির মেয়েকে দেখলে আর চোখ ফেরানো যায় না। মানুষজন তাকিয়ে থাকে। শোধবোধ করে নিতে চাইছেন নাকি? দিতি বোধহয় বুঝল কিসের শোধবোধ। এই যে স্বাক্ষর দিকে রোজ রোজ কত মেয়ে চেয়ে থাকে, কানের কাছে ঘুরে ফিরে প্রশংসা করে দিতিরও এমনই জ্বলে। এই ক্ষেত্রে দিতির ভালোই লাগল। ফুরফুরে এক অনুভূতি নিয়ে অবুঝের মতো প্রশ্ন করল। কিসের শোধবোধ? নিজের জিনিস অন্য কেউ মুগ্ধ হয়ে দেখার যে যন্ত্রণা তার শোধবোধ। দিতি এবারে ভ্রু নাচল। জিজ্ঞেস করল। ধুরর, কিসের যন্ত্রণা? অনুভূতিটা সুন্দর না বলুন? সেই চমৎকার। এখন বলুন কেমন লাগছে আপনার এই অনুভূতি? গাছগাছালিতে ঘেরা বড়সড় মাঠটায় দিতি একদিক মুখ করেই দাঁড়ানো। সাক্ষ্য তার কিছুটা দূরত্বেই দাঁড়ানো। অতঃপর ফটোগ্রাফারের নির্দেশ অনুযায়ী ছবি তোলা শেষ হওয়ার পরই সাক্ষ্য হাফ ছেড়ে বাঁচল। কি ঝামেলার কাজ! সাক্ষ্যর মতো গম্ভীর অনুভূতি লুকিয়ে রাখা মানুষগুলোর জন্য ঝামেলারই কাজ। সাক্ষ্য কিছুটা দূরত্বে দাঁড়াতেই সাম্য বিরস মুখে বলে উঠল। দূর ভাইয়া, তোমরা কি রোবট? নতুন বিয়ে করেছ, অথচ মুখ চোখে কোনো রোমান্টিকতা নেই। আমি বিয়ে করলে এতক্ষণে বউ কোলে তুলে ছবি তুলতাম। সাক্ষ্য কপাল কুঁচকে তাকাল সাম্যর দিকে। চোখ রাঙ্গাতেই সাম্য চুপ হয়ে অন্যদিকে পা বাড়াল। আর যাই হোক, সে বড়ভাইকে একটু হলেও ভয় পায়। সাম্য চলে যেতেই দিতি চেয়ে দেখছিল শুধু সাক্ষ্যর দিকে। রোবট? ওটা তো সাক্ষ্য পরিবারের মানুষজনের সামনে হয়ে যায়। এমনি সময় বউয়ের কাছে তো ঠিকই প্রেমিক পুরুষ হয়ে যায়। দিতি অবশ্য থামল না। আরও বেশ কয়েকটা ছবি তোলার পর ফটোগ্রাফারকে বলে উঠল। উনাকে ছাড়াই তুলুন ভাইয়া। আমি তুলতে রাজি আছি। এইটুকু বলেই হাঁটতে হাঁটতে অন্য জায়গায় গেল। বেশ কয়েকটা ছবিও তুল। কিন্তু এত উঁচু হিল পরে এতটুকু পথ হেঁটে হেঁটে সে হাঁফিয়ে উঠল যেন। সাক্ষ্য তখন দূর থেকেই হাসল। পা বাড়িয়ে দিতির সামনে গিয়ে আচমকায় ঝুঁকে বসল দিতির সামনে। তারপর হাত এগিয়ে দিতির উঁচু হিল জোড়া খুলে নিয়ে এক হাতে নীল। পরপর আচমকাই কোলে তুলে নীল দিতিকে। পা বাড়াতে বাড়াতে ভ্রু নাচিয়ে বলল। ছবি তোলার আর শখ আছে? তুলবেন? এইটুকু বলেই সাক্ষ্য হাসল। ওভাবে কোলে তুলে নিয়ে হাঁটতে গিয়েই খেয়াল হলো তার অজান্তেই ইতোমধ্যে ফটোগ্রাফার দৃশ্যপটটা ক্যাপচার করে নিয়েছে। বর বউ এই দৃশ্যখানা ক্যাপচার করে বোধহয় তারা নিজেরাও হাসছিল। এতক্ষণে গিয়ে একটা প্রাণবন্ত ছবি তোলা হলো অবশেষে। কথা তখনও ওই একই রঙের শাড়িটাই পরা। সাম্যর বন্ধু নিহালের সাথে দাঁত বের করে হেসেই কথা বলছিল। নিহাল যে খুব ভালো ছেলে এমন নয়। আবার খুব খারাপ কিছু কথার চোখে পড়েনি। হেসে বলল। সাম্যর বন্ধু হয়েও যে খুব ভালোভাবে পড়ালেখা করছেন শুনে খুশি হলাম। খুব খারাপ কিছু করেন না শুনেও খুশি হলাম। তবে আমি এসব বিশ্বাস করি না নিহাল ভাই। সাম্য বোধহয় তখনই পাশ কাটিয়ে যাচ্ছিল। ভ্রু বাঁকিয়ে সঙ্গে সঙ্গেই বলল। এই কাথার বাচ্চা কাথা। তুই আবারও আমার নাম ধরে বলেছিস। আবারও? তোর সাহস তো কম নয় উই। তুমি বয়সে আমার চাইতে খুব একটা বড় নও বলেই মুখে চলে আসে। আর কিছু না। আর কিছু টিছু না তো কথা না। মোটো কথা তুই আদব কায়দা জানিস না। বড়দের রেসপেক্ট করতে জানিস না। আমি তোর থেকে গুনে গুনে কয় বছরের বড়? বড় তো? আর তুই তো আমার আব্বুর আদর পেয়ে নিজেকে প্রাইম মিনিস্টার ভাবিস। ভাবে তোর পাই পড়ে না মাটিতে। নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, কি মনে করিস? কথা মিনমিনে চোখে চাইল। উত্তর করল। কি মনে করি? তোমার সাথে কব বেয়াদবিটা করেছি আমি? কি করেছি? বহু কিছু করেছিস। নিহালকে কি বলছিলি? সাম্যর বন্ধু মানে পড়ালেখা করতে পারবে না? দুনিয়াতে খালি তুই একাই পড়ালেখা করস? তুই একাই ভালো রেজাল্ট করিস? মেধাবী বলে তোর অনেক পাওয়ার, তাই না? শোনো, তোর মতো পড়লে আমি এতদিনে দেশের জন্য পারমাণবিক বোমা বানাইয়া তোরে উড়াইয়া দিতাম। বুঝছ? কথা ছোটশ্বাস ফেল। বলল। তো পড়ো না কেন? তুমি তো পড়ালেখা করোই না। মাসে 13 বার বন্ধুদের নিয়ে ট্যুর দাও। পরিবারকে জ্বালাও। ঝামেলা করো। বেশ করেছি। তোকে ভাবতে বলেছি আমি? নাকি এটা তোর পরিবার? এটা আমার পরিবার। আমার
তোর এত পরিবারের প্রতি দরদ হলে আজ তো তোর চাচা এল। চলে যাসনি কেন? সেই তো আমাদের ঘাড়েই পড়ে আছিস। কথা ফ্যালফ্যাল করে তাকায়। চোখ টলমল করুই বোধ হয়। এই যে বারবার একই খোঁটা, এটা শুনতে তার কষ্টই লাগে। কথার মন নরম। সহজেই কান্না আসে এমন মেয়ে সে। তাই তো শুকনো ধোকন গিলে কান্না আটকাল। বলল, আমার নিজের পরিবার আমাকে গুরুত্ব দিলে আমি তোমাদের এখানে থাকতামই না। এই জন্যই তো আমাদের এখানে থেকে আমাদের বদনাম করিস বেয়াদব। না, তোমাদের নয়। তোমার বদনাম করেছি। হয়েছে? এইটুকু বলেই কথা পা বাড়াল। এই সাম্য তাকে প্রতিটা ক্ষণে কষ্ট দেয়। সাম্য কখনো কি বুঝে উঠেছে কথার কতটা কষ্ট হয়। কখনো টের পেয়েছে এই মেয়েটিই তাকে আড়ালে আবরালে খেয়াল করে, ভালোবাসে। অথচ সে মানুষটির কথার আঘাতেই দিন শেষে চূর্ণবিচূর্ণ হতে হয়। দিতি পোশাক ছেড়েই ক্লান্ত হয়ে বিছানায় পড়ে থাকল হাত পা ছড়িয়ে। একটা কামিজ আর প্লাজু পরেই ওভাবে হাত পা ছড়িয়ে শুয়ে ঝিমাতে লাগল মেয়েটা। কতটা ক্লান্ত সে। সারাদিন টই টই করে আম্মু আব্বুর সাথে দেখা করে দিতির একটুও মন খারাপ হয়নি। একটুও না। অথচ এখন সিলমের দিকে তাকাতেই তার মন খারাপ হচ্ছে। কান্না পাচ্ছে। ইচ্ছে করছে মাকে গিয়ে জড়িয়ে ধরতে, মায়ের ওমে ছোট্ট ছানার মতো একটা ঘুম দিতে। কিন্তু আম্মু তো এ বাড়ি নেই। এ বাড়িটা তার শ্বশুর বাড়ি। এখানে চলতে হলে তাকে ভেবেচিন্তে চলতে হয়। অথচ আম্মুর কাছেতে তার কোনো ভাবনা চিন্তা করতেই হতো না। শত ভুল করলেও মাফ। দিতির মন খারাপই কান্নাটা খুব করে আসতে চাইলেও সে শুকনো ঢোক গিল। আস্তে আস্তে চুলটা খোলার চেষ্টা করল। মাঝে মাঝেই চুলের টানে মুখচোখ কুঁচকে নিচ্ছিল। ঠিক তখনই সাক্ষ্য এল। দিতিকে বসে বসে চুলের ক্লিপ খুলতে দেখেই ভ্রু বাঁকিয়ে বলল, কয়টা ক্লিপ গুজেছেন চুলে? এত কেন? দিতি সরু চাহনিতে তাকিয়েই উত্তর করল, আপনার জন্য। আপনাকে বিয়ে করেছি বলেই তো চুলে ক্লিপ গুজতে হলো গু। সাক্ষ্য এগোল। নিজের ব্লেজারটা খুলে রেখে শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে খুলতেই এসে দাঁড়াল দিতির পেছনে। অতঃপর নিজের শার্টটা খুলে রেখেই উদম শরীর দাঁড়িয়ে হাত রাখল দিতির চুলে। ধীরগতিতে হাত চালিয়ে একে একে ক্লিপগুলো রাখল পাশেই। গলা ঝেড়ে বলল, যেভাবে টেনে টেনে চুলের ক্লিপ নিচ্ছিলেন মনে হচ্ছিল আমার শাশুড়ি আম্মুর বহু যত্নে রাখা চুলগুলোর 12টা বাজিয়ে দিবেন। আপনি কি 11টা বাজিয়েছেন? সাক্ষ্য পাশ থেকে চিরুনি নীল। দিতির ফুলে উঠা চুলগুলোতে জট বেঁধেছে বোধহয়। পাশ থেকে তেল নিয়ে অদক্ষ হাতে তেল লাগাল বুয়ের চুলে। অতঃপর আছড়ে দিল। সুন্দর করেই বলল, আই থিঙ্ক 11টা 12টা কিছুই বাজেনি। রাইট? দিতি চাইল। স্বভাবত আম্মু না দিও দিলে সে তেল দেয় না। তার চুলের যত্নটা তার আম্মুই নিত বেশিরভাগ সময়ে। এখন সাক্ষ্য নীল দেখে বাঁকা চোখে চাইল সে। বলে উঠল, ওই একই। আমি করলেও 11টা 12টা কিছুই বাজত না। এইটুকু বলেই যখন ঘুরে উঠে দাঁড়াল, ঠিক তখনই সাক্ষ্যর উদম বক্ষটা সরাসরি চোখে ঠেকল। লোমহীন চওড়া বুকটায় একনজোর চোখ আটকাতেই দিতি শুকনো ঢোক গিল। বলে উঠল, দেখুন, এসব খালি গায়েটায় এসে আমায় আকৃষ্ট করার চেয়ে সরাসরিই বলুন, কি চান? ভালো টালো বাসেন দিতিকে? সাক্ষ্য ঠোঁট কামড়ে হাসল। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে ঘটনা প্রচুর জটিল। তার চেয়েও বড় কথা, সাক্ষ্য এহসান ভেতরের রূপ বাইরে না দেখিয়ে ঢং করে। ভাব ধরে তার মতো নাক উঁচু মানুষ বুঝি দুনিয়াতে নেই। সাক্ষ্য হেসে ফেল এবারে বোধ হয়। ওয়াশরুমে যেতে যেতে বলল, ঢংটা বুঝতে শিখুন তাহলে। সাক্ষ্য এহসান এমনিতেও ভেতরের রূপ বাইরে প্রকাশ করতে পারে না। আপনার ঢং বুঝতে আমার বয়ে গেছে। দিতি ওইটুকু বলেই বের হল। দেখা হলো কথার সাথে। ঘড়িতে তখন বোধহয় মাত্র 6:30। দিতি আর কথা কিছুটা কথা বলতেই ওখানে হাজির হল সাম্য। হাতে একটা সিঙ্গারার প্লেট, পাশেই সস রাখা। সে সসটুকুতে সিঙ্গারা লাগিয়ে কামড় বসাতে বসাতে কপাল কুঁচকে বলল, কথার বাচ্চা, অবশেষে শাড়ি চেঞ্জ করেছিস? এতটা সময় পর। করেছি। দিতু সিঙ্গারা খা। নে। দিতি চোখ ছোট ছোট করে চেয়ে বলল, কথারটা? সাম্য মুখ বাঁকিয়ে বলল, একটার দাম কত জানিস? 10 টাকা।
ও এসব তেল চর্বি খেয়ে এমনিতেই আমার বাপের হাজার হাজার টাকা শেষ করে ডক্টরের পেছনের। এখন আমি আবার 10 টাকা খরচ করুম ওর পেছনে? তাও আমার বদনাম করে বেড়ানো মেয়ের জন্য? জীবনেও না গে। কথা ওখানে আর দাঁড়াল ও না। সাম্যর সুদর্শন মুখটার দিকে এক পলক চেয়েই পা বাড়াল। দ্বিতীয় পিছু পিছু গেল। কণাকে দেখতে পেল এক পাশটায়। মুখে বেশ হাসি নিয়েই বলে উঠল, নতুন বউ মাথায় এমন তেল চিপচিপে করে তেল দিয়েছ যে? সাক্ষ্য ভাইয়ার সাথে তো এই তেল চিপচিপে মেয়ে একদমই যাচ্ছে না। দিতির এমনিতেই এই মেয়েকে সহ্য হয় না। তবুও বলল, তোমাকে বোধহয় খুবই ভালো যাবে বলো। কেন যাবে না? আমি কি দেখতে অসুন্দর নাকি? তুমি জানো, আমি চাইলেই সাক্ষ্য ভাইয়াকে নিয়ে নিতে পারতাম। আমার করতে পারতাম। তোমাকে তো কেবল দয়া করেছি বুঝলে? দিতি হেসে ফেল। ঠোঁট বাঁকিয়ে হেসেই জবাব দিল, ওকে ফাইন। ট্রাই করো। যদি তোমার করতে পারো তো আমিও তোমায় অস্কার ছুঁড়ে দিব। এত কনফিডেন্স পাও কি করে হু? কনফিডেন্স পাওয়ার উৎস আছে বলেই আনুষ্ঠানিক বিয়েতে রাজি হয়েছি, তোমার সাক্ষ্য ভাইয়ার সাথে এক ঘরে থাকতে রাজি হয়েছি ডিয়ার। নয়তো 14 বছরেও আমি এই নাক উঁচু মানুষের সংসার করতাম না গি। এইটুকু বলেই দিতি অন্য পাশে ফিরল। এই মেয়েটাকে তার এখন সহ্য হয় না। কেন জানি বিরক্তিকরী লাগে। একদম নিধির মতো। দিতি পা বাড়ালেও দিতি আর কণার কথোপকথনগুলো স্বাক্ষর নানু শুনছিল দূর থেকে। নিজের নাতনিকে এভাবে বলাতে বোধহয় উনার খারাপই লাগল। দিতির প্রতি অস্পষ্ট এক রাগ রেখে উনি দিতিকে বললেন রাতের খাবারটা রান্না করতে। বাসাভর্তি মেহমানের জন্য যাতে নতুন বুই রান্না করে। দিতি যে রান্নায় খুব অভিজ্ঞ এমন নয়। টুকটাক যা রেঁধেছে সে মা মেয়ের জন্যই রেঁধেছে। এখনই এতগুলো মানুষের জন্য পারবে? প্রথম দফায় চিন্তায় পড়লেও পরের দফায় জানাল পারবে। করে নিবে রান্নাটা। আর কয়েক মুহূর্ত পর তা শোনার সাক্ষ্য প্রথমেই দিতিকে ডেকে প্রশ্ন ছুড়ল, আপনি রান্না করবেন? পারবেন রান্না করতে? তাও এতগুলো মানুষের জন্য? না পারার কি আছে? ডিম ভাজা, নুডলস, বিরিয়ানি এসব আমি পারি। বাচ্চা নাকি আমি? বাচ্চা নন তো? আমার ওয়াইফের খেয়াল রাখা নিশ্চয়ই আমার দায়িত্ব। দিতি সঙ্গে সঙ্গেই ভ্রু বাঁকিয়ে বলল, আগদের পর এতগুলো দিন দায়িত্ব কোথায় ছিল ভাই? কোনোদিন তো ফিরেও চাইতে দেখলাম না আপনাকে। আপনাকে দেখিয়ে দেখিয়েই চাইতে হবে নাকি? তো লুকিয়ে চুরিয়ে দেখতেন নাকি? চুরি নুপুর সব চুরি করে নজরটাও চুরি করেই রাখতেন। চিক চিক। জি না, নজরটা সরাসরিই রেখেছি। শুধু আপনি টের পাননি। বুঝেছেন? দিতি আর উত্তর করল না। পরমুহূর্তে গেল রান্নাঘরে। টুকটাক যা সাহায্য করার সাজিয়া আফরোজ করলেন। কথাও ওখানেই থাকল। যদিও সে নিজেও রান্না পারে না। তবুয়া যা বলা হচ্ছিল করছিল। আর একটু পরপরই গিয়ে সাক্ষ্যকে বলে আসছিল খবরাকবর। ঠিক এর মধ্যেই সাক্ষর নানু এল। নাকমুখ কুচকে বলল, কি রান্তাছ মাইয়া? দিতি উত্তর করল, জেরি। সাজি আম্মু বল বিরিয়ানি রান্না করতে নানি। তাই ওটাই করছি। এবারে কঠোর গলাতে বলা হল, সাজি আম্মু কি ডাক আবার? এতদিন ডাকছ ভালা কথা। এখন থেকে আম্মু ডাকবা বুঝছ? আর বিরিয়ানি আদৌ পারো? দিতি শুকনে ঢোক গিলল। এতকাল সাজি আম্মু বলতে বলতেই অভ্যস্ত সে। আজ এভাবে বলাতে একটু হলেও খারাপ লাগল বোধহয়। আবার আম্মু সহ্য করতে বলেছে বলে কিছু বলল না। কিছুটা সময় চুপ থেকে বলল, বাসায় তো করতাম আম্মুর আর আমার জন্য। এখানেও পারব অবশ্যই গে। স্বাক্ষর নানু এবারে তিরস্কার করেই বলল, দেহ পারবা কি না? তোমার আম্মা নিজেও তো রান্না বান্না পারত না, খাতা কলমে মাস্টারি করে শ্বশুরবাড়ি আর সামলাতে পারল কই? দিতি বুঝল না। মানে? কি বুঝাল? বলল, জেরি। বুঝিনি নানু। বুঝবাও না। বাদ দেও। তুমি যে আমার দাদুভাইয়ের লগে চটাং চটাং কথা বলো, এত চটাং চটাং কথা বলবা না। মাইয়া মাইনসে এমন চটাং চটাং কথা বললে সংসার টিকে না। এইটুকু বলেই ভদ্রমহিলা চলে গেল। দিতির মুখটা তখন চুপসে এল। তাকে আগে কখনো কেউ এভাবে বলেনি। আদুরর দিতি এতটা শক্ত আচরণ পেয়ে অভ্যস্তও নয়। তাই তো খারাপ লাগছিল। আর তখনই স্বাক্ষর মা এল।
মুখ চোখ পরক করে বলল, আম্মু কিছু বলেছে দিতি? এমন মন খারাপ কেন তোর? মুখ এমন চুপসে গেল যে? দিতি উত্তর করল না। স্বাক্ষর আম্মু আবারও ডাকল, দিতি, কি হয়েছে আম্মু? তোর চোখ এমন করছে কেন? কি হয়েছে? দিতি দীর্ঘশ্বাস ফেলে জানাল, কিছু না। আম্মুর জন্য মন কেমন করছে। আমি একটু আম্মুর সাথে কথা বলে আসি। শুধু একটু। এইটুকু বলেই দিতি ঘরে এল দ্রুত। শক্তপোক্ত দিতির চোখ টলমল করছে কেমন। আম্মু যদি তার সাথেই থাকত সবটা সময়, কত ভালো হতো। অথচ দিতির আম্মু তো পাশে নেই। নেই দিতি টলমল হয়ে আসা চোখ জোড়া নিয়েই মাকে কল করল। প্রথমেই জানাল, আম্মু। ওপাশ থেকে হাসি খুশি গলায় বলা হলো, শুনলাম রান্না করছিস দিতি। পারবি এতজনের জন্য রান্না করতে? দিতি উত্তর করে না। কান্না কান্না গলায় শুধু ডাকল, আম্মু। দিতির আম্মু বোধহয় এবারে মেয়ের কণ্ঠ বুঝে উঠেই বলল, দিতি, গলাটা এমন শোনাচ্ছে কেন মা? হিয়া ফুপিয়ে উঠল যেন। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করেই বলল, আম্মু। আই মিস ইনু আম্মু। আই মিস ইনু। অদিতি আহমেদ হয়তো মেয়ের কণ্ঠস্বর পেয়ে জমে গেলেন কেমন। বুকের ভেতর ব্যথা হলো কেমন। সে ছোট থেকের মেয়েটাকে কোলেপিঠে করে মানুষ করেছেন। সবসময় পেয়েছেও আম্মুকেই। মিস করবে না? দিতি আবারও ডাকল, আম্মু। অদিতি আহমেদ ধীর কণ্ঠে বললেন, দিতি, শান্ত হ আম্মু। আমি আসব। আসব এখন? দিতি। দিতির এতক্ষণে বোধহয় হুঁশ এল। কান্নাটা আটকিয়ে শুকনো ঢোক গিল সে। তারপর ফোন রাখার আগে বলল, না, এখন রাত হয়ে গেছে তো। তুমি বরং কাল এসো আম্মু। এরপরও কিছুটা সময় দিতি বেলকনিতেই কাটাল। গুটগুটে অন্ধকারে ওভাবে বসে থেকেই নিজেকে বুঝাচ্ছিল। দিতি নিজেকে বুঝ দিকে পারে সবসময়। তাই আজ ও নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই স্বাক্ষর কণ্ঠ পাওয়া গেল, দিতি। দিতি এক মুহূর্তেই থমকাল। কান্না মুছে নিয়ে প্রশ্ন করল, কি? তৈরি হয়ে নিন, আমরা বের হব। আমি রান্না করছি দেখেননি? দেখেছি। রান্না টান্না করে হাত পা পুরানোর থেকে চলুন আমার সাথে ঘুরে আসবেন। না, যাব না গি। সাক্ষ্য কপাল কুচকাল। তাকিয়ে বলল, গেলে কি বিক্রি করে দিব আপনাকে? কেন? বিক্রি করার খুব ইচ্ছে নাকি? আপনি বলুন, বিক্রি হওয়ার খুবই ইচ্ছা নাকি? দিতি এই পাল্টা প্রশ্নের উত্তরই করলন। পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘরে আর তখনই নানু আবারও বলে উঠল, শাশুড়িকে রান্না করতে দিয়ে নিজে তো ঠিকই টই টই করতে চলে গেলে। এই বুঝি তোমার রান্না পারার নমুনা? দিতি হয়তো সব মিলিয়ে মিনিট 10 মতো গিয়েছে। এইটুকু সময়ের আগে বাকিটুকু তো সেই করল। দিতি তবুও বলে রান্নায় মনোযোগ দিল। শুধুমাত্র মামের জন্য রান্না করা দিতি প্রায় 15-20 জনের রান্না করতে গিয়ে হিমশিম খেল বেশ। ডান হাতে ফোসকাও পড়েছে 3-3টে। তর্জনী আঙ্গুল হতে হাতের তালু অবধি চিকেন ছ্যাঁকা পড়ার মতো দাগ পড়েছে। দিতি বহু কষ্টের পর সবটা শেষ করেই দাঁড়াল। সাক্ষ্য এই নিয়ে 3বার এসেছে রান্নাঘরে। হয়তো পানির অজুহাতে, নয়তো আম্মুকে ডাকার অজুহাতে। এখন এল কথাকে খোঁজার অজুহাতে। এসেই আম্মু নেই দেখে দাঁড়াল সে। ঘামে ভিজে উঠা দিতির মুখটার দিকে চেয়ে বলে উঠল, রান্না শেষ? রুমে চলুন তাহলে গু। কেমন হয়েছে তা জেনে তারপর যাব। ভালোই হবে। চলুন এখন। এইটুকু বলেই দিতির হাতটা যখন ধরতে নীল ঠিক তখনই দিতি মৃদু আর্তনাদ করে হাত সরিয়ে নীল। সাক্ষ্য বোধহয় প্রথমে বুঝল না। দ্বিতীয় দফায় ভ্রু কুচকে চাইতেই বুঝে উঠল। গম্ভীর গলায় বলে উঠল সঙ্গে সঙ্গেই, শেষ? হাত পুরানো ডান না? বলেছি না রান্না না করতে? বলেছি কি না? সবকিছুতে বেশি পাকামো করেন দিতি। সবকিছুতেই 1 চামচ বেশি বুঝেন। রান্নার স্বাদ জেনে তারপর যাব। সাক্ষ্য ফের আবারও বলল, রুমে চলুন। ঔষধ লাগিয়ে দিবু। দিতি যখন তখনও দাঁড়ানো তখন সাক্ষ্য দাঁতে দাঁত চেপেই বলল, যাবেন কি না? নাকি কোলে করে নিয়ে যাব?
সাক্ষ্য এবারে একটা ছোট চামচ নিয়ে অত বড় পাতিল থেকে এক চামচ নিয়ে নিজের মুখে ফুরল। বলল, খুব সুস্বাদু হয়েছে। মিসেস এহসান রান্না করেছে আর তা সুস্বাদু হবে না? এখন চলুন, রান্নার স্বাদ জানা হলো তো। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।